এই বাংলাদেশটা একটা স্থায়ী বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে গেল। এটা থেকে উঠে আসা এখন খুবই কঠিন হবে। অলরেডি জাপান তাদের জাতীয় পত্রিকায় লিখে ফেলেছে, বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান টাইম বম। তো এটা টাইম বম ফাটলে কি নিজে ধ্বংস হবে আর আশেপাশে ধ্বংস করবে। এছাড়া আর টাইম বমের স্প্রিন্টার কারা? ওই যে সাতজন লাকি সেভেন, ওই যে কাবুলে গিয়েছে মাদ্রাসা আর গাজীপুরের মাদ্রাসা, চিটাগাংয়ের মাদ্রাসা, এগুলো হলো স্প্রিন্টার। জি ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, 501 এখন আফগানিস্তান আছেন, উনি এখান থেকে অনেক জ্ঞান আহরণ করতে পারবেন এবং বাংলাদেশে সেটার কার্যক্রম তিনি চালাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে চুক্তি হয়েছে, যেটা মানে আমরা জানতে পারিনি, গোপন চুক্তি, সেটার প্রতিক্রিয়া আমরা ধীরে ধীরে দেখতে পাবো। আমাদের 25টা বিমান, 25টা জাহাজ, 25টা যুদ্ধ বিমান কিনতেই হবে, খালি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। আমাদের সার, আমাদের কৃষিজাত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। আমাদের গম, আমাদের ওই দুগ্ধ জাতীয় পণ্য করছে ভারত, কিন্তু দাঁড়িয়ে গেছে। মুরগির ডিম আনতে হবে, মুরগির খাবারও আনতে হবে, সব আমেরিকা থেকে আনতে হবে, যত দামি হোক চুক্তি। কিন্তু না আমার মনে হয় এটা এই জন্য করছে ইউনূস সরকার। আসিফ সার আছে, একজন আসিফ সার আছে না, উনি বোধহয় ভাবছে যে স্যার ইউনূস স্যার আপনি আমেরিকা থেকে আন্ডা আনেন, আস্তে আস্তে 28 দিনে টিম বাচ্চা হয়ে যাবে। ভালো প্রস্তাব। এখন রাশিয়াতে গম কম দামে পাইলেও আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র কিনতে হবে, কারণ আমরা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বেশি দামে কিনতে হবে। আমরা একজনে বলছি যে ওই রাশিয়ান গমের চেয়ে ইয়েতে নাকি ভিটামিন বা প্রোটিন আমেরিকার গমে বেশি। খুব গবেষণা করে বলছে, কোন যুক্তিতে আনা হচ্ছে আর কি, এটা বললো। খুবই ভালো লেগেছে। এটা আমাদের স্বাস্থ্য সম্পর্কে সরকার চিন্তা করছে। আর সমস্ত কিছু আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসবো। আমরা এখন মার্কিনী জিনিস ছাড়া অন্য কোনো জিনিস ব্যবহার করবো না আগামী দিনে, যেটা আপনারা দেখবেন। শুধু আমরা মার্কিনী থেকে আনবো, তবে আমার সাথে সাথে কিন্তু আবার তালা চাবি লাগায়, শিকল লাগায় আমাদের লোকেরও পাঠিয়ে দিবে, আমরা যেতে পারবো না। তা পাঠাবো। বিগত 15 বছরকে নিয়ে সবাই কথা বলছে যে আওয়ামী লীগ বিগত 15 বছর এই করেছে, সেই করেছে, দেশ নষ্ট করেছে, দেশ বিক্রি করেছে, অবৈধ চুক্তি করেছে, গোলামির চুক্তি করেছে, আপনার লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে। অনেক বয়ান আমরা শুনতে পেরেছি, অনেক নেগেটিভ আমরা শুনতে পেরেছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে, এমনকি সরকার এবং সরকারের যে প্রোপাগান্ডা সচিব আছে ডাস্টবিন শফিক, তার কাছ থেকে আমরা তো প্রতিনিয়ত শুনছি। প্রশ্নটি হচ্ছে যে তোমরা বিগত 13 মাসে এই জেনজি প্রজন্ম, তোমরা কি এমন কোন প্রমাণ জাতির সামনে এই প্রফেসর ইউনূস গং উপস্থাপন করতে পেরেছে যা থেকে তোমরা নিশ্চিত হয়েছো যে বাংলাদেশ বিগত 15 বছরে দেশ বিরোধী চুক্তি করেছিল, বাংলাদেশ বিগত 15 বছরে ভারতের অঙ্গরাজ্য হয়ে গিয়েছিল, বাংলাদেশ বিগত 15 বছরে এই দেশ থেকে এত পরিমাণ দুর্নীতি হয়েছিল যার কারণে তোমরা অনাহারে অর্ধাহারে দুর্ভিক্ষে পতিত হয়েছিলে, তোমাদের শান্তি ছিল না, তোমরা নিরাপদে চলাফেরা করতে পারোনি, তোমাদের শিক্ষা ব্যবস্থায় জানুয়ারির 1 তারিখের পরিবর্তে এখনো মনে অনেকে বই পাওনি, তাই না? তো এই ধরনের ঘটনা কি বিগত 15 বছর তোমরা অবগত হয়েছো? যদি না হয়ে থাকে তাহলে তোমরা এখন চুপ কেন? তোমরা কেন এখন প্রশ্ন করছো না? যিনি ক্ষমতায় বসে বলেছিল যে তোমরা তাদের নিয়োগকর্তা, তরুণরাই নাকি তার নিয়োগকর্তা, তাহলে তোমরা যদি তার নিয়োগকর্তা হয়ে থাকো তাহলে তোমরা কেন তোমাদের যিনি নিয়োগ দিয়েছো যে ব্যক্তিটিকে, যে শান্তির শকুন বলি আমি যাকে, প্রফেসর ইউনূস, যে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আজকে খামচে ধরেছে, তাকে কেন প্রশ্ন করতে ভয় পাচ্ছ? কিসের ভয় তোমাদের? না তোমরা সেই সময় মেটিকুলাস ডিজাইনে ডলারের কাছে তোমরাও বিক্রি হয়ে গিয়েছিলে? তোমাদের বিবেক, মানসিকতা সবকিছুকে তোমরা বিক্রি করেছো। যদি তোমরা তাই করে থাকো, আজকে আমি তোমাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে তোমরা যদি দেশকে বিক্রি করতে পারো তাহলে তোমরা তোমাদের মাকেও বিক্রি করতে পারবা। এই প্রজন্ম তোমরা টাকার বিনিময়ে তোমার মাদেরকেও বিক্রি করে দিতে পারবা। যদি মাকে তোমরা অস্বীকার করো, বাংলাদেশকে অস্বীকার করো, তাহলে তোমাদের জন্মদাতা মাকে অস্বীকার করা হয়। তাহলে এই প্রজন্ম তোমরা কি প্রশ্ন করেছো যে আজকে কোথায় আমরা দাঁড়িয়ে আছি? এই বাংলাদেশটি কোন অন্ধকারে দাঁড়িয়ে আছে? আজকে কেন বাংলাদেশের বুকে নানা ধরনের বিদেশি শক্তির এসে হানা দিচ্ছে? আজকে কেন আমাদের করিডোর নিয়ে কথা হবে, কেন আমাদের পোর্ট নিয়ে কথা হবে, আমাদের সেন্ট মার্টিন নিয়ে কথা হবে, আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা হবে? কেন হবে? বিগত 15 বছর তো এই কথাগুলো হয়নি। তাহলে আজকে কেন হচ্ছে? তোমরা কি একবার প্রশ্ন করেছো তোমাদের বিবেকের কাছে যে আমরা নামে রাস্তায় গিয়ে কয়েকদিন আমরা লম্ফজম্প দেওয়ার নামে আমরা আজকে এই বাংলাদেশটিকে কোন অবস্থায় দাঁড় করিয়েছি? আমরা কি এই অবস্থা থেকে এই দেশটিকে উদ্ধার করে আবারও গণতন্ত্রের পথে 71-এর মুক্তিযুদ্ধের মহান চেতনায় আমরা এটাকে শানিত করে আবার আমরা আমাদের সেই বাংলাদেশ ফিরে পাবো? তোমরা কি জানো যে আমাদের অস্তিত্ব আজকে সংকটে? বাংলাদেশ আজকে নানা প্রশ্নের সম্মুখীন। বিশ্ব দরবারে বাংলাদেশ যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেখানে আজকে আমরা বিশ্বের কাছে পরিচিত হচ্ছে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে।
তোমরা আরেকটি প্রশ্ন করে দেখো এই প্রফেসর ইউনূসকে। তোমরা বলো যে আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর এই দেশটিকে ঋণে জর্জরিত করে দিয়েছে, অনেক কিছু করেছে। তোমরা কি জানো যে আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে টোটাল কত ঋণ করেছিল বিদেশ থেকে? আমি আজকে তোমাদের বলে দেই, আজকের দিন পর্যন্ত বাংলাদেশের ঋণের পরিমাণ, বিদেশি ঋণের পরিমাণ 112 বিলিয়ন মার্কিন ডলার। এবং এই আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে যখন 2024-এর 5ই আগস্ট ক্ষমতাটি পরিবর্তন হয়, তখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ সরকার যে ঋণ করেছিল তার পরিমাণ ছিল মাত্র 81 বিলিয়ন ডলার। এবং আজকে প্রফেসর ইউনূস সরকার এই বিগত 1 বছরে এসে সেটাকে করেছে 112 বিলিয়ন ডলার, অর্থাৎ 36 বিলিয়ন ডলার তিনি ঋণ গ্রহণ করেছেন বিদেশিদের কাছ থেকে। যদি তোমরা 15 বছরের হিসাবটি করে থাকো, তাহলে তোমরা 81-কে 15 দিয়ে ভাগ দাও, সেক্ষেত্রে তোমরা দেখবা গড়ে 5.6 বিলিয়ন ডলার আওয়ামী লীগ প্রতি বছর বিভিন্ন দাতা সংস্থা থেকে ঋণ করেছিল। সেখানে ইউনূস সরকার বিগত 12 মাসে ঋণ করেছে 36 বিলিয়ন ডলার। তাহলে তোমরা বুঝো এই ঋণের ভার এখন যে তোমাদের মাথায় এসে দিয়েছে, এবং এই ঋণের টাকাটি যদি সঠিকভাবে ব্যয় করা না হয় তোমাদের স্বার্থে, দেশের স্বার্থে, তাহলে আগামীর অর্থনীতি আমাদের বাংলাদেশ কোন পথে গিয়ে দাঁড়াবে তোমরা কি সেটা দেখেছো? আজকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিদেশিদের কাছে। আমরা যে এনডিএ চুক্তির কথা শুনেছো তোমরা, যে প্রফেসর ইউনূস যেটা হচ্ছে যে তখন তোমরা যে বইয়ে পড়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত, সে বন্দোবস্তের নাই তিনি এনডিএ চুক্তি করেছেন গত বছর, মানে এই বছর জুনের 12 তারিখ যুক্তরাষ্ট্রের সাথে, যার পরিপ্রেক্ষিতে আমরা যুক্তরাষ্ট্রের একটি স্থায়ী দাসত্ব বরণ করে নিলাম। অর্থাৎ আমরা যুক্তরাষ্ট্রের একেবারে নির্দিষ্টভাবে আমরা যুক্তরাষ্ট্রের কাছে আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, যেটা গ্রামীণ ভাষায় বলে গিরবি দেওয়া, অর্থাৎ আমরা গিরবি দিয়েছি, আর সহজ সুন্দর ভাষায় যদি বলো সেটাকে আমরা বিক্রি করে দিয়েছি। ধন্যবাদ। জি ধন্যবাদ তানভীর হায়দার জোরালো বক্তব্যের জন্য। হাসান টক তিনি বলেছেন, কথা বলা মানুষগুলো আজ জেলখানায় বন্দী, স্বাধীনতা আজ ভুলুণ্ঠিত। ধন্যবাদ হাসান টক। জয় তিনি বলছেন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ধন্যবাদ আপনাকে। তারপরে রয়েছেন, হাউ ইজ দ্যাট, একটা চুক্তিও প্রকাশ করেনি, আরো নতুন চুক্তি করছে, বিশ্ব ব্যয়া, বিশ্ব মিথ্যাবাদী, বিশ্ব চোর। জি ধন্যবাদ আপনাকে। ইউনূসের গ্রামীণ ব্যাংক ভেঙে সব ঋণ শোধ করা হবে, একটা ইটও বাকি থাকবে না। ধন্যবাদ আপনাকে। নতুন আর কোনো কমেন্টস? আমাদের লাইভটি আপনারা শেয়ার করে দেবেন। আমাদের আজকে 2জন আলোচক রয়েছেন, তাদেরকে আপনারা চেনেন, পরিচিত মুখ, তারা সবসময় কথা বলে থাকেন। নুরুল ইসলাম বলছেন, অবৈধ সরকার বাংলাদেশকে মনতন্ত্রে ফেলেছে, আইনের ধার ধারে নাই। আচ্ছা ঠিক আছে, আমরা শেখ ফরিদ সাহেব আপনার কাছে আসবো, জামালপুরের শেখ ফরিদ ভাই। জি জয় বলছেন, জামালপুর ফরিদ ভাই জামালপুরের না? আচ্ছা জামালপুর তো, হ্যাঁ বিখ্যাত জামালপুর। হ্যাঁ জামান বাহাদুর, দেশের সুশীল বুদ্ধিজীবীরা লাইফ সাপোর্টার আছে। আনু মোহাম্মদ সাহেব যে নাম বদল করেছেন, আপনি নতুন নাম দিয়েছেন, সেটাও ঠিক আছে। তানভীর হায়দার আপনাকে ধন্যবাদ। এখন শেখ ফরিদ ভাই আপনার কাছে যেটা জানতে চাইবো, আচ্ছা কুমিল্লায় কিন্তু বেশ কিছু মাজারে আবার আগুন জ্বালিয়ে দিয়েছে জিন্দা, হ্যাঁ, তারপরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, 4টি মাজার আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে, হ্যাঁ 4 জন অতিথি আমাদের প্রধান উপদেষ্টার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সেটা নিয়ে আমরা আরো পরে আলোচনা করব। ঠিক আছে, 4 জনকে নেওয়ার মানেটা কি? আর আরেকটা হচ্ছে যে, আমাদের এখন দেশে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ হচ্ছে, আমাদের বুদ্ধিজীবীরা চুপ আছেন, দর্শকরা সেই কথা বলছেন। ফরিদ ভাইয়ের কেচকি বান্দির কি যেন বললো একটা, ঠিক আছে, কি সংলাপ আছে মনে আপনার? আচ্ছা, এটা বেশ মার্কেট পেয়েছে, আমার যা মনে হয় যে দর্শক কমেন্টস করছে। এখন যে পরিস্থিতি বিরাজ করছে, আপনি চট্টগ্রামের অংশগুলো একটু যদি বলেন। ওখানে মার্কিন বিমান বাহিনী এখন মহড়া দিচ্ছে, 7 দিন যাবতে মহড়া চলবে। সেন্ট মার্টিনে মার্কিন সৈন্যরা চলে গিয়েছে। তো এইটা নিয়ে আমাদের কোনো রিয়েলাইজেশন, কোনো মুভমেন্ট, কোনো কথা বলা, কোনো কিছু, যা আপনাদের কাছ থেকেই শুনতে পাচ্ছি। আপনারাই বলেন, আপনারাই জনগণকে সচেতন করেন। আর আমাদের যারা টক শো করেন, কথা বলতেন, তাদের অনেকেই এখন জেলখানায় আছে। অনেকেই আমি ফোন করেছিলাম, আমরা তারা ফেসে আসতে চান না, কথা বলতে চান না। এই যে একটা ভয়ের সংস্কৃতি চলছে, চট্টগ্রামের এই অবস্থা নিয়েও কিন্তু দেশের ভিতরে স্ট্রংলি কেউ কথা বলছেন না, আপনারাই বলছেন। আপনি চট্টগ্রামের অংশটা একটু আমাদের কাছে ক্লিয়ার করেন প্লিজ। জি ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ, এবং দর্শকদেরকেও ধন্যবাদ যে আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই। ওই যে প্রথমে কেসকি বান্দির পোলাদের নিয়ে একটু কথা বলি। কেসকি বান্দির পুতার এখন সুলতান খা হয়ে গেছে, কেউ ছাতি নিয়ে চাই না যায়, এখন কি নিয়ে যে যাবে আল্লাহ জানে।
কেসকি বান্দির পোলা একটা দেখলাম, আক্তার নাকি ফাক্তার কি যেন নাম, তাকে মির্জা ফখরুল নিয়ে যাইতেছে। মির্জা ফখরুল তো দূরে, ওই কেসকি বান্দির পোলার তো আমি সাথে নেবো না। মির্জা ফখরুল এত বড় একটা দলের মহাসচিব, তার যে সফর সঙ্গী হয়, কার যে প্রমোশন হলো কার যে ডিমোশন হলো এটা বোঝা বড় মুশকিল। যাই হোক, সেটা ফরিদ ভাই এখানে আমি একটু সংযোজন করি, আপনিও এটা একটু অ্যানালাইসিস করবেন যে এই যে মির্জা ফখরুল সাহেবের কথা এখন আবার পরিবর্তন হয়ে গেছে, যেহেতু উনি জাতিসংঘে যাবেন, ওনার কথা এখন পরিবর্তন। আবার কেউ কেউ বলছেন রাজপথে আন্দোলন, আবার সরকারের সাথে আঁতাত, বিএনপি এখন কোথায় আছে, বিএনপির আসলে চরিত্র কি সেটাও জাতির কাছে প্রকাশ করা হোক। জি প্লিজ। যে বিএনপির দশা হয়ে গেছে এখন, বললে বিএনপির লোকেরাও রাগ করবে, কিন্তু না বলে উপায় নাই। বিএনপির দশা হয়ে গেছে এখন ধবিকা কুত্তা যাইছা, না ঘরকা না ঘটকা। সে আসলে যে কার বা কে তার এখন নিজেরাই তা বুঝতেছে না। তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দেশে আসে না, তারা সকালে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, বিকেলে বলে না 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 রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না। একবার বলে 35 নম্বর তারেক তোমায় কথা দিলাম, 35 নম্বর উপহার দিলাম, আবার বলে না 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 আমরা কোনো ঘর ভাঙতে চাই না। আবার বলতেছে জামাত মুনাফেক, তারাই বলে, আমরা বলি নাই, তারাই বলে একবার জামাত মুনাফেক, আবার বলে জামাত আমাদের ভাইয়া। আবার দেখি জামাতের নেতার সাথে চিটাং, সরি থুক্কু, আমি ভুলে চিটাং বলে ফেলছি, যাবো আমেরিকা যায়। কারণ আমি তো জন্য শুনেছি যে হ্যাঁ চিটাং আমেরিকা হয়ে গেছে, ওইখানে কি টাকা খরচ। ও আচ্ছা, যেটা আমি ধরতে পারি না, তো চিটাং গেলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, চিটাং গেলেই হয়। এরা কেন যে এত টাকা, যে এত টাকা খরচ করে সেন্ট মার্কিন হয়ে গেছে, ওইখানে মিটিংটা করলেই হইতো। আসলে এখানে করতে লজ্জা পাইতেছে, ওই ভাগাভাগির জন্যই তারা চিটাগাঙে ভাগাভাগি বাস্তবায়ন করার জন্যই ওই জাতিসংঘের নাম দিয়ে সেখানে যাচ্ছে। অবশ্য সেখানে আমরা যতদূর শুনেছি সেইখানেও নাকি আমেরিকান সুশান্ত একটা রেডি, ওইখানেও ফরিদ আহমেদ ইমনও নাকি রেডি হয়ে আছে কলার ধরার জন্য, কিক দেওয়ার জন্য। যাই হোক, আমরা কারো গায়ে হাতে চাই না, কিন্তু ঘটে গেলে সুবহানাল্লাহ, ঠিক আছে, ওটা অন্য বিষয়। এখন এরা, আপনি যেটা বললেন, এই যে আমাদের চিটাগাঙে প্রথমে আসলো রোহিঙ্গা, আপনার মনে আছে আমরা সম্মিলিত ভাবে বললাম রোহিঙ্গা অমানবিক ব্যাপার, এদের জায়গা দেওয়া উচিত। যারা রোহিঙ্গাদের আসতে বলেছিল, আমিও তাদের একজন। ওই প্রথম যখন বাংলাদেশে রোহিঙ্গাদের পক্ষে মিছিল হয়, সেটা করেছিল গণজাগরণ মঞ্চ, যদিও গণজাগরণ মঞ্চদের শাহবাগী, মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী বলে গালি দেয়, কিন্তু আমরাই প্রথম বাংলাদেশে মিছিল করেছিলাম এবং প্রথম গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে গিয়ে স্মারকলিপি দিয়েছিলাম এই আপনার বার্মার মানে মিয়ানমার এম্বাসিতে। তো তখনও আমরা বুঝতে পারছিলাম যে দালমে কুচ কালা হয়ে যাবে। ধীরে ধীরে তো স্পষ্ট হয়ে গেল যে আসলে ওই পুশটা ছিল কিন্তু একটা নাটক, ওই পুশটা ছিল পরিকল্পিত। আসলে তখনই আওয়ামী লীগ সরকারকে ফেলে দিতে চাইছিল, তো আওয়ামী লীগ যে সাথে সাথে ইয়েস কার্ড দিয়ে দিবে যে আসো আসো রোহিঙ্গা আসো, এটা তারা বুঝতে পারে নাই। নাহলে সরকার কিন্তু এই 5ই আগস্ট কিন্তু তখনই ঘটে যেত, তো তখন সেটা ঘটে নাই যে কোনো কারণে হোক। তো প্রথমে রোহিঙ্গা পুশ করলো, ইয়াবা তো নিয়মিতই দিয়েছে। তারপর চিটাগাঙে কি করলো, এখানে দেখেন চিটাগাঙে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এমনকি জামাত ইসলাম, বিলিভ ইট অর নট, মিলকে জুলকে ইয়াবা বেচতে হয়, মিলকে জুলকে ইয়াবা का कारोबारी है। এই ব্যাপারে তারা বড় ঐক্যজোট হয়ে যায়। তখন আবার আওয়ামী লীগ দূর বলে নাই, ওই তখন ইয়াবা বেচার সময় ঠিকই ছিল। তো ইয়াবা বিক্রি করলো, দেশের জনগণকে একটা লুভের মধ্যে ফেলে দিল। পাশাপাশি জঙ্গিবাদী তো ওখানে চিটাগাঙে তো প্রশিক্ষণ হয়, আর চিটাগাঙে গিজ গিজ করে ব্যাংকের ছাতার মতো জঙ্গি মাদ্রাসা, একের গিজ গিজ করে হাটাজারিতে মাসাল্লাহ একটা আছেই, ওটা নাকি কি গরুহাটি ছিল, গরুহাটি থেকে এখন হাটাজারি মাদ্রাসা হয়েছে নাকি ছাগলহাটি, কি যেন নাম ছিল আমার মনে নেই এই মুহূর্তে। তো এই যে চিটাগাঙে সৈন্যরা আসবে, এটা তাদের মাস্টার প্ল্যান। ধীরে ধীরে এটা কিন্তু আগেই তারা করছে। ওই যে ছোটবেলার গল্প শুনছেন না মুরব্বীদের কাছে, যে শয়তানে কি করে মারামারি লাগানোর জন্য, জাস্ট দেয়ালে একটু মধু ছিটাই যাবে, মধু ছিটাইলে তারপরে পিঁপড়া আসবে, পিঁপড়া ছিটাইলে মাছি আসবে, মাছি গেলে পোকামাকড় আসবে, পোকামাকড় গেলে মুরগি আসবে, মুরগি গেলে ছাগল আসবে, কুত্তা আসবে, বিড়াল আসবে, তারপরে মানুষ এসে মারামারি করবে। তো ওইখানে ওই যে মধু, রোহিঙ্গা হইলো একটা এক ফোঁটা মধু ওইখানে ফেলা হয়েছিল। এখন দেখবেন ছাত্রলীগ যুবলীগের ছেলেরা নিজে না খেয়ে টাকা জোগাড় করে রোহিঙ্গাদের খিলিয়েছিল। সেই রোহিঙ্গা কিন্তু ছাত্রলীগ নাকি যুবলীগের না তাকে গুলি করে মারছিল, এই সেই রোহিঙ্গা। তো এই রোহিঙ্গার আস্তে আস্তে এখন এদের দিয়ে ব্যবসাটা করবে। আপনি দেখেন কোন পৃথিবীর কোন দেশে রোহিঙ্গাদের এত আশ্রয় দিয়েছে, বাংলাদেশে কেন দিল? আর যারা ওইখানে রোহিঙ্গাদের না কাজ করে তারা 5 স্টার হোটেলে থাকে। চিন্তা করে দেখেন, যারা ভাত পায় না তাদের জন্য যে কাজ করে, সে 5 স্টার হোটেল থেকে অফিস করতে হবে কেন? দালমে কুস্ত কালা হয়, সেই ফলাফল আমরা এখন পেয়ে যাচ্ছি। আর জননেত্রী শেখ হাসিনা তো বলেইছিলেন, তখন কেউ কেউ বিশ্বাস করে নাই, মনে করছে যে ভাগ্যিস শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার আগে কথাটা বলেছিলেন, নইলে মানুষ কি বলতো জানেন, যে মিথ্যা কথা বলছে। তিনি কিন্তু 6 মাস আগেই বলেছেন, ইলেকশন হওয়ার সময় বলেছিলেন যে একটি দেশ, সাদা চামড়ার দেশ আমার কাছে কক্সবাজারে ঘাঁটি চায়, এটা তিনি বলেছিলেন। এবং আজকে তা কিন্তু সত্যে পরিণত হয়েছে। এখন বোঝা যায় যে এইখানে ঘাঁটি না দেওয়ার জন্যই তাকে উচ্ছেদ করা হয়েছে। ওই যে চিঙ্কু বাম, মিঙ্কু বাম, টিঙ্কু বাম, চিঙ্কু বাম, জামাত, হেফাজত, চরমনাই, ওই বাতির পোলা হাদি, তারপরে কি আর এপি পার্টির কি যেন একটা আছে ভুয়া বালিস্টার ফুয়াদ, এরা যে সিক্রেসি করে, যারা প্রেস ক্লাবের সামনে থেকে, তারপর গণরিয়া পরিষদ আছে, যারা প্রেস ক্লাবের সামনে থেকে একটা দোকান সরানোর ক্ষমতা রাখে না, তারা বাংলাদেশ সরকারকে উচ্ছেদ করে ফেললো, এটা বিশ্বাসযোগ্য? তখনই আমাদের হয় নাই, আমরা জানি এর পিছনে কেউ না কেউ আছে।
তো এখন পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে ঘাঁটি হয়ে গেছে, তো এখন মোটামুটি মৌলভী সাহেবের মতো চিন্তা করতেছে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে লিল্লা খাইছি, এখন বাংলাদেশের সেন্ট মার্টিনকে সেন্ট মার্কিন বানাই ফেলবো, মোটামুটি এখন হাদিয়া একেবারে হাদিয়া চলে আসবে এই আশায় তারা বসে আছে। এবং চিঙ্কু বামে আজমের একটা উদাহরণ দেওয়া বক্তব্য শেষ করি। চিঙ্কু বামে আজম আমাদের সর্বজন শ্রদ্ধা, অবশ্য তিনি হচ্ছেন এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সবাই তাকে চিনেন। সিরাজুল ইসলাম চৌধুরী এক জায়গায় লিখছিলেন, এটা 5 বছর আগে লেখা, তিনি লিখেছিলেন, আরো বিভিন্ন জায়গায় লিখেছে, 5 বছর আগেও তার একটা লেখা আছে, সেখান থেকে লিখেছিলেন যে মৌলবাদ ও সাম্রাজ্যবাদ এরা হচ্ছে সাপ ও সাপুরে, এরা নিজেরা যত মারামারি করুক, আসলে তারা মারামারি করে না, ওটা তারা তাবিজ বেচার জন্য খেলা দেখায় নিজেরা। এই যে মৌলবাদ চরমনাই হেফাজত জামাত উপরে উপরে মার্কিন বিরোধী, কিন্তু তলে তলে মার্কিনীদের বন্ধু। আজকে যদি ইন্ডিয়ান 3টা সৈন্য, আজকে যদি এই সেন্ট মার্টিন একটা, কক্সবাজার একটা, সাজেকে 3টা সৈন্য নামতো ভারতের, এতক্ষণ দেখতেন বাইতুল মুকাররম থেকে দিল্লি দখল করার ঘোষণা দিত। এখন মৌলভী সাহেবেরাও ইন্নানিল্লাহ হয়ে গেছে, তারপর বুদ্ধিজীবীরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হয়ে গেছে। তারপর আপনার তো এই যে চিঙ্কু বামে আজম যে সিরাজ ইসলাম চৌধুরী বলছেন, কথাটা সত্য। আসলে মৌলবাদ ও সাম্রাজ্যবাদ ভাই ভাই, এরা সবাই ভাই ভাই। এরা মুক্তিযুদ্ধ, আপনি দেখেন কি সুন্দর মিলে গেছে, 71-এ সব মিলে গেছে। সেই মুক্তিযুদ্ধ বিরোধী, সেই জামাত, সেই নিজাম ইসলাম, সেই মুসলিম লীগ, সেই মানে হেফাজত, তো আসলে হেফাজতে পাকিস্তান, ওইটা হেফাজতে পাকিস্তান, কি সুন্দর খেলাফতে মজলিস, কত সুন্দর সুন্দর নাম, ওলামায়ে মাশায়েখ, তারপর আমেরিকা, কি সুন্দর চায়না, ঠিক আবার সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর ভারত। তবে একটা ভবিষ্যৎবাণী আপনার এখানে আমি করি, 1 মিনিট সময় নিব। ওই যে আমি যেহেতু বাম রাজনীতি করছি, বাম রাজনীতির ভাষায় বলি, বাংলাদেশে কিন্তু বামের প্রলেতারিয়াত না, কারণ তারা 2 টাকা করে 5 টাকা করে চাঁদা তুলে কিন্তু 25 টাকা 20 টাকা দামের বিড়ি খায়, সুতরাং তারা তো প্রলেতারিয়াত না, পরে তারা তো বিড়ি খাইতো। যাই হোক, তো এখন কিন্তু আওয়ামী লীগকে প্রলেতারিয়াত, আমি এই 3 দিন যাবত গবেষণা করতেছি, বেশি না 72 ঘন্টা যাবত, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা লীগ, এমনকি যত অঙ্গ সংগঠন সব মুক্তিযুদ্ধ সকল পক্ষ শক্তিকারা কিন্তু প্রলেতারিয়াত বানাই ফেলেছে। তো সাম্রাজ্য কমিউনিজমের ভাষায় কি প্রলেতারিয়াতের হারানোর কিছুই নেই, কারণ তার তো সবই শেষ। কারণ যার ব্যবসা ছিল ব্যবসা শেষ, যার চাকরি ছিল চাকরি শেষ, যার দোকান ছিল দোকান দখল, যার কিছুই ছিল না হেরে দিছে মামলা, আর যার কিছুই নাই তারপর দৌড়ের উপরে রাখছে। ঠিক আছে, তো এতে প্রলেতারিয়াত কিন্তু ফিরে আসবে, কারণ প্রলেতারিয়াতের শৃঙ্খল ভাঙা ছাড়া কিছুই নাই। আমি দেখতেছি আগামীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আওয়ামী লীগের নেতৃত্বে প্রলেতারিয়াতের মতো সামনে আসতেছে, এটা কিন্তু ঠেকাইতে পারবে না, আমার মনে হয় না। জনগণ ঢুকে দিবে, এই শখ মিটাই দিবে, কাটি দেওয়ার শখ মিটাই দিবে। অনেক ধন্যবাদ। অর্থাৎ আপনার কথা থেকে যেটা বুঝলাম, স্বাধীনতার বিপক্ষ শক্তি সবাই এখন এক হয়ে গেছে। তো যাই হোক, শেখ ফরিদ সাহেব অনেক কথা বললেন, আমরা সেগুলো তানভীর হায়দার সাহেব আপনিও শুনেছেন যে কথাগুলো বলছেন। কিন্তু আমার একটা কথা হলো যে একজন দর্শকও কমেন্টস করেছেন, বাইতুল মুকাররমের উত্তর গেট এখন আর জমে না। বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে এখন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমেরিকান এম্বাসি ঘেরাও হয় না, সেখান থেকে কোনো উত্তেজক স্লোগানও আমরা এখন শুনতে পাই না। এটা একটা শুনতে পাই না, ঠিক আছে। উনি বলছেন যে সবাই এখন ইন্তেকাল করেছেন, ঠিক আছে। আমাদের আরেকটা খবর আপনারা খেয়াল করেছেন কিনা, আমাদের 501 উনি আফগানিস্তান গেছেন। আফগানিস্তান যে উনি 501-এর প্রতিনিধিরাও গেছেন, 6 জন, আরো 7 জন গেছেন। ওনারা পবিত্র হজ পালন শেষে, উমরা পালন শেষে তারা আফগানিস্তানে গেছেন এবং সেখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাদের তৈরি হচ্ছে। এটা তো এক ধরনের ভালোই আছে, অনেকে পজিটিভ দিক দেখছেন। এটা বিগত সরকারের সময়, আওয়ামী লীগের সময় আপনারা বা আওয়ামী লীগ তাদেরকে যেতে দেয়নি আফগানিস্তান, ঠিক আছে। আফগানিস্তান গেলেই সন্দেহ করতো। এখন একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছে, এখন তারা তো আফগানিস্তান যাবেনি, আফগানিস্তান গেছেন এবং আফগানিস্তান গিয়ে তারা সমৃদ্ধ হচ্ছেন, বিজ্ঞান, সায়েন্স এন্ড টেকনোলজি সম্পর্কে তারা ধারণা নিচ্ছেন, নিয়ে তারপরে দেশে আসবেন। এইটাকে তো পজিটিভ দেখা ছাড়া কোনো উপায় আছে বলে মনে হয়। কিন্তু অনেকে সমালোচনা করছেন, আপনারাও সমালোচনা করেন মাঝে মধ্যে। দেখি এই সম্পর্কে আপনার বক্তব্য কি? ধন্যবাদ। আফগানিস্তান হচ্ছে যে আমাদের বেহেশতের, আপনি যখন যাবেন আর কি পরবর্তীতে বেহেশতে যেতে হলে যে সামরিক যে শিক্ষাটা লাগবে, কারণ বেহেশতে যদি আপনি যাই দেখেন যে ওখানে আবার ভেজাল আছে, তো তখন তো আপনার ওখানেও গোলাগুলি করা লাগতে পারে, কারণ আপনারা ওখানে ধরেন 501-এর হুরকে যদি আবার আমাদের জিন্দাউলির পছন্দ হয়ে যায়, এখন জিন্দাউলির হুরকে যদি আবার 501-এর ওনার পছন্দ হয়ে যায়, তাহলে হুর নিয়ে তো এখানে একটা ঘটনা করতে পারে। তাহলে এখানে হুরকে কিভাবে তারা সুসংহত রাখবে, একজনের হুর যেন আরেকজন নিয়ে গেলেও যাতে সামরিক কায়দায় তারা হুরকে আবার ফিরিয়ে নিয়ে নিজের কাছে রাখতে পারে, সেই জন্য আফগানিস্তানে গমন। দুঃখের বিষয় হচ্ছে কি, এই আফগানিস্তান, আজকে আপনারা একটা রিপোর্ট দেখেছেন, সেখানে নারীদের লেখা সমস্ত কিছু তারা ব্যান করেছে। নারীদের লিখিত কোনো বই, কোনো থিসিস, কোনো কিছু আফগানিস্তানের কোনো লাইব্রেরিতে
করা প্রদর্শন করা যাবে না, এবং সেইটা কিভাবে সেইটাকে কিভাবে করেছে সেই ট্রেনিং টুকু নিয়ে 501-এর এই হুজুররা বাংলাদেশে আসবে, যাতে করে আমাদের যারা লাল স্বাধীনতার লাল আপ্পীরা, তোমরা যারা জেনজি হয়েছ, আমাদের মহান লাল আপ্পি, আমাদের বিভিন্ন নায়িকা গায়িকা ছায়িকারা, তোমরা যারা নেমেছিলা, আসমান কাঁপানি আপা যার আসমান কেঁপেছিল, জল্লাদের কসাই এই কানায় বাংলাদেশ জগন্নাথের সেই শিক্ষক, আপনার জল্লাদ কোথায়, কসাইখানাটা এখন কোথায় নাই, তারপরে নায়ক জাহাঙ্গীরনগরের না জগন্নাথের তারপরে আপনার নায়ক সিয়াম, যিনি মুখ ধর পানি চাই শব্দে ওনার ঘুম ভেঙে ঘুম আসে না। তো মাশাআল্লাহ আপনারা সবাই রেডি হন, আফগানিস্তান বানানোর জন্য আপনারা রেডি হন, এবং নারীরা আপনারা বাংলাদেশে পরবর্তীতে সবচেয়ে জমজমার যে ব্যবসাটি হবে সেটি হচ্ছে বোরকা এবং হিজাব এবং হাত মোজা পামোজা। তো এখনো যদি কেউ এই ধরনের ইন্ডাস্ট্রি না করে থাকেন, শিল্পপতিরা করে ফেলেন, কারণ বাংলাদেশে এটাই চলবে, এছাড়া আর কিছু হবে না। কারণ আমরা আমাদের নারীদের বস্তাবন্দি করার জন্য এই মৌলবাদী চক্রের হাতে আপনারা 5ই আগস্ট ঘটিয়ে এখন দেশটিকে তাদের হাতে তুলে দিয়েছেন। আমি আপনাকে একটা তথ্য দিই যে আপনি বোরকা হিজাবের কথা বলেছেন, দেশের সমস্ত শপিং কমপ্লেক্সে এখন বোরকা হিজাবের দোকান অনেক বেশি। এটা কিন্তু অন্যান্য প্রোডাক্ট থেকে বোরকা এবং হিজাবের এটার একটা কারণও অনেক বেশি। এটার একটা কারণও আছে। আপনি দেখেছেন যে অতি সম্প্রতি ডাকসুর নির্বাচনে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় দারুল উলুম মাদ্রাসার, আমি তো এটাকে মাদ্রাসা বলি, ঢাকা দারুল উলুম মাদ্রাসার নির্বাচনে ছাত্র শিবির জয়ের পরে তাদের যে পরবর্তী দিন সিনেট ভবনে সবাই হিজাব স্লোগান দিয়েছিল। তো আমি একটা আর্টিস্ট স্টেশনের টক শোতে বলেছিলাম যে তারা সম্ভবত আন্ডারওয়্যার ছেড়ে হয়তো হিজাব পরবে, এই জন্য তারা ছেলেরা হিজাব স্লোগান দিচ্ছিল। কিন্তু আমি পরবর্তীতে বুঝলাম যে না, তাদের আন্ডারওয়্যার ঠিকই থাকবে, কিন্তু মহিলারা যাতে ওই বস্তার মধ্যে ঢুকে যায়, তাহলে সেই ব্যবস্থাটাই তারা বাংলাদেশের ঢাকা উচ্চতর মহিলা মাদ্রাসা সহ জাহাঙ্গীরনগর মাদ্রাসা যত বিশ্ববিদ্যালয় মাদ্রাসা আছে সেগুলো তারা এই প্রসার চালু করবে। আমি সলিমুল্লাহ স্যার কিন্তু এটা স্পষ্ট করে বলছে, এবং এটা চালু হলে শিক্ষার এটা চালু হলে আমাদের বাঙ্গু মুমিন মুসলমান, আমাদের তৌহিদি যৌনতা, এই যৌনতারা সবাই আপনারা বেশি বেশি করে এগুলো করুন, করলে আপনারা সবাই চালে জান্নাতে চলে যাবে। আচ্ছা, আমি এই তৌহিদি যৌনতা, বাঙ্গু মুমিন মুসলমান, তারপরে আপনার ওই যে একটা টোকাই আছে না, কি জানি হাদিনা ফাদি, এই টোকাইদের একটু চেষ্টা করে যাচ্ছে। আপনারা যে ভারতে প্রতি সম্পত্তি 1,20,000 মেট্রিক টন চাল আমদানি করেছেন, এই চাল খেলে আপনাদের ইমান থাকবে? আচ্ছা, আপনারা যে আদানির কাছ থেকে যে আরো অধিক পরিমাণে বিদ্যুৎ ক্রয়ের জন্য যে চুক্তি করেছেন, যে সেটা ক্রয় করে যদি মসজিদে নামাজ পড়েন আপনাদেরকে নামাজ হবে? বাঙ্গু মুমিন মুসলমান, তৌহিদি যৌনতা হবে না। তো সুতরাং এগুলোর ব্যাপারে আপনারা একটু সচেতন হন। দিল্লি না ঢাকা এটা তো বুঝতে পারছেন, আপনাদের নিয়োগকৃত সরকার 12,000 মেট্রিক টন ইলিশ আপনাদের দিল্লিতে পাঠায় দেয় কেন ভাই? এবং আপনাদের একটু পাকিস্তানে পাঠাতে পারলো না? পাকিস্তান প্রেমিকরা খেতে পারলেন? সুতরাং এগুলো আজ ইসমাইল ভাই আপনি যে বিষয়টি একটু কথা বলছিলেন যে উনি জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন সাথে 4 জন বডিগার্ড নিয়ে, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি তো আসলে এই সরকারের বডিগার্ড। এটা কারণ হচ্ছে বিএনপি বডিগার্ড এই জন্য বলি, সারা বাংলাদেশে যত মব পরিচালিত হচ্ছে সে মবের নেতৃত্বে আছে বিএনপি। যত লুটপাট, চাঁদাবাজি, দখল, হত্যা, ধর্ষণ সবগুলার মানে মূল দায়িত্ব হচ্ছে বিএনপি। যার কারণে তারা মূলত এই ইউনূস সরকারের ছায়া সরকার হিসেবে মানে বডিগার্ড হিসেবে তারা থাকাটা এটা একেবারে অযৌক্তিক না। প্রশ্নটা হচ্ছে কেন তারা এগুলো করছে, আর ইউনূস কেন তাদেরকে নিয়ে যাচ্ছে? আপনারা জানেন যে ইউনূস যে সংবিধানের যে 106 এর যে ধারা দিয়ে বলে তিনি সিংহাসনটি দখল করেছিলেন, পরবর্তীতে উনি বুঝতে পারছে যে এটা তো একটা প্রতারণা, এখন এর থেকে মুক্তির উপায় কি? এখন মুক্তির উপায় নানাভাবে নানা বিষয় আশয় নিয়ে তারা নানাভাবে নানা নাটক তারা করছে। তারা আপনারা দেখবেন যে নতুন নতুন নাটক করে তারা রেট্রোস্পেক্টিভ ইনফ্যাক্ট নামে নতুন একটি নাটক শব্দ দ্বারা উচ্চারণ করেছে, আবিষ্কার করেছে। সে সময়ের প্রয়োজনে এই কথা সেই কথা এগুলা বলে তারা মনে করছে যে এই সংবিধানে তাদের জুলাই সনদকে অন্তর্ভুক্ত করতে হবে। এখন জুলাই সনদ সংবিধানে কিভাবে অন্তর্ভুক্ত করতে হবে? এখন তারা একটা বিষয় তারা হয়তো ভুলে গিয়েছে যে আপনি যখন গেম অফ থ্রোনে এমন কোন খেলা তারা খেলে ফেলেছে যে খেলা থেকে যদি একবার তারা পড়ে যায় তারা মনে করে তারা জানে যে এই খেলা থেকে পড়লে তাদের গর্দান অবশ্যই যাবে। কিন্তু সংবিধানের কি বলে? সংবিধান হচ্ছে যে অপরাধের সংজ্ঞা নির্ধারিত হয় যে সময় অপরাধটি সংঘটিত হয়েছে সেই সময়ের প্রচলিত আইন অনুসারে। সুতরাং 5ই আগস্ট যখন সংঘটিত হয়েছিল তখন কি বাংলাদেশের সংবিধান বহাল ছিল কি ছিল না? দিস ইজ দ্য $1,000,000 কোশ্চেন, যে আপনারা একটি সাংবিধানিক সরকারকে
জঙ্গি হামলায় যে অপরাধটি বাংলাদেশে আপনারা সংগঠিত করেছিলেন সেটা ছিল সেই সময়ের অপরাধ। সুতরাং আপনারা পরবর্তীতে এসে সংবিধান ভায়োলেট করে আপনারা যত ইন্ডেমনিটি দেন আর যাই দেন না কেন, অপরাধের বিচার কখনো রহিত হবে না, অপরাধের বিচার হবে। দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং দ্যাটস ওয়াই তারা এই জায়গা থেকে বাঁচার জন্য তারা এই জুলাই সনদকে নিয়ে যে নতুন নাটকটি করছে সেটা হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ। এবং এই একটি আদেশ তারা জারি করার জন্য তারা নানা রকমের ফন্দি ফিকির করছে, যার সাথে যুক্ত আছে বিএনপি, জামাত, কারণ অপকর্মের সাথে তারা সবাই কিন্তু যুক্ত। আপনারা কেউ ভুলেও বলবেন না যে বিএনপি এটা চায় না ওইটা চায় না। ভাই, সমস্ত রসুনের গুঁড়ো এক জায়গাতে, এবং এরা সকল শক্তি অপশক্তি এই 5ই আগস্ট ঘটিয়েছে বাংলাদেশে। এবং তারাও জানে যে এখানে শুধু ইউনূসের বিচার হবে না, কারণ সংবিধানের 106 অনুসারে তারা যে রাষ্ট্র ক্ষমতাকে দখল করেছে সংবিধান ভায়োলেট করে, ওই সময় এই কর্মকাণ্ডটি যারা পরিচালিত করেছে তাদের মধ্যে বিএনপি, জামাত, হেফাজত, এই চাম্পাকলা বাটার বংশ, যত ডান বাম এখনকার এক নেতা এক দল, সমস্ত লোকজন এটার সাথে জড়িত ছিল। এবং আপনারা একটা বিষয় খেয়াল করবেন, এই বিশেষ সাংবিধানিক আদেশ এটা কিন্তু সংবিধানের কোথাও নাই। এটা কোত্থেকে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে 1970 সালে আপনারা ফিল্ড মার্শাল আইয়ুব খানকে ক্ষমতাচ্যুত করে যখন জেনারেল ইয়াহিয়া পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতাটি দখল করে, তখন কিন্তু পাকিস্তানের কোনো সংবিধান ছিল না। তখন ইয়াহিয়া যেভাবে ক্ষমতাটি দখল করেছিল তখন সংবিধান ছিল না বিধায় তারা তখন বের করেছিল একটা এলএফও, একটা জারি করেছিল। এলএফও হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার। এই এলএফওর বলে তখন ইয়াহিয়া খান এই ফিল্ড মার্শাল আইয়ুব খান থেকে পাকিস্তানের ক্ষমতাকে দখল করে একটি বিশেষ অধ্যাদেশ জারি করেছিল। এখন এই ইউনূস সরকার, তারা তো পাকিস্তান, তাদের পেয়ারে পাকিস্তান, তাদের হচ্ছে রুহানি জারজ ভাই হারিয়ে যাওয়া, এই জারজ ভাইদের 1970 সালের মার্চ মাসের জারিকৃত এলএফওর বলে, মানে এলএফওর অনুযায়ী সেই এলএফওকে তারা সামনে রেখে তারা বাংলাদেশে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে যাচ্ছে, যেখানে তারা তাদের অবৈধ জুলাই সন্ত্রাসকে তারা অন্তর্ভুক্ত করতে চায় তাদের গর্দান বাঁচানোর জন্য। পরিশেষে একটি কথাই বলে দিব, গর্দান বাঁচবে না। কারণ আপনারা যখন অপরাধটি সংগঠিত করেছিলেন তখন বাংলাদেশের সংবিধান বহাল ছিল। সুতরাং সংবিধান বহাল থাকা অবস্থায় যখন সংবিধান অবমাননা করেছেন এবং একটি সাংবিধানিক সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন, 10 বছর পরে হোক 20 বছর পরে হোক এই আইনটি রহিত হবে এবং আপনাদের সকলের গর্দান তখন ফাঁসির দড়িতে ঝুলবে। দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি। কারণ বঙ্গবন্ধু উনিদের ইন্ডেমনিটিতে বাঁচাতে পারে নাই, ইতিহাস সেটাই বলে। মাইন্ডেড, আপনারাও বাঁচবেন না। কারণ যত এরফু করেন, বিশেষ সাংবিধানিক আইন করেন, বাঁচার কোনো লক্ষণ আপনাদের নেই। এবং এই যে বাঁচার জন্য তারা ইউএসএ তে এই 4 মহারথীকে নিয়ে যাচ্ছে, এবং আপনারা দেখবেন ওখানে গিয়ে এই 4 মহারথীকে নিয়ে তাদের নিজেদের লোকজন দিয়ে লন্ডনে যেমন একটি নাটক করেছে একটি মঞ্চে, তাদেরকে দিয়ে সে একটি মঞ্চে তুলে বিশ্বকে দেখাতে যাবে যে দেখেন আমার সাথে সমস্ত রাজনৈতিক দল আছে, আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ, আমরা জুলাই আপনারা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা এখন এক নতুন বাংলাদেশ গড়বো। এবং বিএনপি যদি এই ফাঁদে অলরেডি পা দিয়েছে, আমি শেষ করে দিই, পা যেহেতু দিয়েছে এবং বিএনপি যদি আমেরিকায় যায়, বাংলাদেশে ফেরার পরে যে ঘটনাটি হবে 2026-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।